ডক্টর ইউনূস ছাড়া সবাই নির্বাচন চায়, ডিসেম্বরে না দিলে আদায় করবে জনগণ, বললেন বিএনপি নেতারা। শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। একটি লোক নির্বাচন চায় না, নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে। জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। জাপানে প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার। দ্বিপাক্ষিক বৈঠক শেষে 6 সমঝোতা সই, মিলবে $1 বিলিয়ন বেশি ঋণ অনুদান সহায়তা। জোয়ারের তোড়ে উপকূলের লোকালয়েও ঢুকছে পানি, ক্ষতিগ্রস্ত বাঁধ, মাছের ঘের, ফসল। পাহাড়ের বিভিন্ন স্থানে ধস, ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রে। ঘরের উপর থেকে মাটি ভেঙে পড়তেছে, এই জন্য আসছে ঝুঁকিপূর্ণের জন্য। সরকার বলে বা মানুষে বলে যে আমরা এইটা করবাম ওইটা করবাম, পরে যখন ভূমিধস জায়গা তখন আর কিছু হয় না। জলাবদ্ধতার কবলের রাজধানীর নিউ মার্কেট, কমছে ঈদ কেন্দ্রিক বেচাকেনা। কারওয়ান বাজারে পানিতে নিত্যপণ্য নষ্ট হলেও দামে প্রভাব নেই। এখন মাল যেটা ঢুকিয়া গেছে এটা তো বিক্রি হইতেছে না, তার জন্য দাম কম। বৃষ্টি হইতেছে, গাড়ি কম ঢুকতেছে, বাজার একটু বাড়ছে। এবং বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন বুলবুল, কিছুক্ষণের মধ্যে জরুরি সভা। অভিযোগ দায়ের না করলেও তদন্ত করবে আইসিসি, দাবি ফারুকের। আইসিসি নিউজগুলো পিক করে যদি ওরা দেখে, ওরা দেখবে যে এখানে কোনো ব্যর্থ হয়েছে নাকি, ইন্টারফারেন্স হয়েছে। এটা আমার কোনো ব্যাপার নেই এখানে। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি তন্ময় কুমার রায়। ডক্টর ইউনূস ছাড়া সবাই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন না দিলে আদায় করে নেবে জনগণ। সকালে 44তম শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে এ কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টি ভেজা হয়ে শুক্রবার সকাল থেকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে হাজির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। সকাল 10:30টায় পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়ার মাধ্যমে জিয়াউর রহমানকে স্মরণ করেন কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি দল নয়, প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চান না। ডিসেম্বরে নির্বাচন না দিলে জনগণ তা আদায় করে নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা বলতে চাই, একটি লোক নির্বাচন চায় না, ইউনূস নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। তারই প্রস্তাব, নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে। বাংলাদেশের জনগণ এই নির্বাচন আদায় করবে, নইলে এই দেশের ভৌগোলিক অগ্রগতি ঠিক থাকবে না। এদিকে শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে দোয়া ও দরিদ্রদের মাঝে খাদ্যবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার কাছে যথেষ্ট তথ্য না থাকায় জাপানে কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে বক্তব্য দিয়েছেন। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শরিক ছিল সেরকম দল এবং জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। গুলশান 2-এর ডিসিসি মার্কেটের সামনে শাহাদাত বার্ষিকীর আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র হুমকিতে আছে। স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি বলেও মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। নেতাকর্মীরা বলেন,
রাষ্ট্রপতি থাকাকালে জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছিলেন তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বিএনপি। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। স্বাধীনতোত্তর সময়ের রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেন। পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের রাজনীতিতে জাতীয়তাবাদের সূচনা ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের কারণে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন সাবেক এই রাষ্ট্রপতি। জাওদ মাহমুদের আরও একটি প্রতিবেদন। 1971-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও মানবিক মৌলিক আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটলেও ৭৫ পর্যন্ত বাংলাদেশ মুখোমুখি হয় দুর্ভিক্ষ ও গণতন্ত্রহীনতার। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি সামলাতে ৭৫-এর ৭ই নভেম্বর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রে আসেন মেজর জিয়াউর রহমান। পরবর্তীতে ৭৭ সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে চলে আসেন ক্ষমতার কেন্দ্রে। বাকশালের বিপরীতে ফিরিয়ে আনেন বহুদলীয় গণতন্ত্র। এর ঠিক বছরখানেক পর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই। নতুন দল গঠনের মধ্য দিয়ে দেশের মানুষকে তিনি পরিচয় করিয়ে দেন বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে। জোর দেন ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ, জাতি নির্বিশেষে দেশের সব নাগরিকের জাতীয় ঐক্যের। সাবেক প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। জিয়াউর রহমানের জাতীয়তাবাদ নিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ভারতীয় আধিপত্যবাদ প্রভাব বিস্তার করায় দেশের মানুষের মধ্যে যে শঙ্কা ও রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল সেটি মোকাবেলায় জাতীয়তাবাদী রাজনীতির সূচনা করেছিলেন মেজর জিয়া। আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের প্রচলন করেন। একটি তীক্ষার পর ৭১ সালে আমরা একটা স্বাধীন জাতি পেয়েছি, একটি সাধারণ মানুষের সংগ্রামের ফলেই পেয়েছি। সুতরাং এটি যেন আর এই স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সেই জন্যই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা জনগণের সামনে প্রচার করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীও মনে করেন, স্বাধীনতা উত্তর সময়ে ভারতীয় আধিপত্যবাদের ছায়া দেশের রাজনীতিকে ঘিরে ধরেছিল। এর বিরুদ্ধেই মেজর জিয়া অবস্থান নেয় জনমানুষের নেতায় পরিণত হন। আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি, আমরা ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব করব, কিন্তু আমরা আধিপত্য মেনে নেব না। এই স্বপ্নটা, এটাই জিয়াউর রহমানের পলিটিক্সের মেইন, আমি বলবো যেটা বলে ক্রাক্স, কেন্দ্রবিন্দু, এবং সেটার উপর ভর করে উনি জাতীয়তাবাদের ডেফিনেশন দিয়েছেন বাংলাদেশি। তবে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আধিপত্যবাদী অবস্থান থেকে বিএনপি সরে আসছে কিনা সে প্রশ্নও রাখেন ডক্টর দিলারা চৌধুরী। আওয়ামী লীগের যে রাজনীতি, ইন্ডিয়াকে তোষণ করা, ইন্ডিয়ার মানে একটা প্র্যাকটিক্যালি একটা করদরাজ্য হয়ে যাওয়া, এটার বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারবো। এবং আমরা এই দলটা যখন সরকার গঠন করবে তখন আমরা ইন্ডিয়ান আধিপত্যর কাছ থেকে বেরিয়ে আসব। কিন্তু এখনকার যে বিএনপি, এই বিএনপিকে আমি চিনি না। বিএনপির বর্ষীয় নেতা ডক্টর খন্দকার মোশাররফের দাবি, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও আধিপত্যবাদ বিরোধী অবস্থান ধারণ করে রাজনীতি করছেন তারা, আর সে কারণেই এখনও ষড়যন্ত্রের শিকার হচ্ছে বিএনপি। আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেয় 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউজে বিপথগামী সেনা সদস্যের হাতে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও মনে করেন জ্যেষ্ঠ রাজনীতিবিদ। জিয়াউর রহমানকে প্রকৃতপক্ষে হত্যা করা হয় দেশি বিদেশি ষড়যন্ত্রের কারা ষড়যন্ত্র করেছে, যারা বাংলাদেশের ভালো চায় না, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশকে ভালোবেসে এবং আন্তরিক দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে এগিয়ে না যাবে, এটা যারা পছন্দ করে নেয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। সময় এসেছিল জিয়াউর রহমান কূটনৈতিক। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। শুধু দু একটি রাজনৈতিক দল দিয়ে অভ্যুত্থান সম্ভব নয়। ছাত্র জনতা রাজপথে নেমেছিল বলেই হাসিনা পালিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আয়োজিত এক পথ সমাবেশে কথা বলেন তিনি। জানান, ছাত্র জনতা রাজপথে নেমে আসায় খুনি হাসিনা অস্তিত্ব সংকটে পড়েছিল, তাই তোষামোদি না করে দেশকে গুরুত্ব দিয়ে কাজ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা। একটা দেশ কখনো
দু একটা রাজনৈতিক দল, কয়েকজন রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের কিছু সদস্য মিলে পরিবর্তন করা সম্ভব নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। বরং আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং বৃত্তি অনুদান সহ বিভিন্ন খাতে বাংলাদেশকে $1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ ও অনুদান দেবে জাপান। টোকিওতে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকে 6টি সমঝোতা স্মারকে সইয়ের পর এ তথ্য জানা গেছে। এর আগে প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার দেয় দেশটি। টোকিও থেকে আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। প্রধান উপদেষ্টার জাপান সফরের তৃতীয় দিন মূলত টোকিওতে একটি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও পরে সফর রূপ নেয় দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকের কূটনৈতিক আলাপনে। শুক্রবার স্থানীয় সময় সকাল 11:30টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে দেওয়া হয় গার্ড অব অনার। এ সময় বন্ধুত্বের স্মারক হিসেবে পাশে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। দুই রাষ্ট্রনেতার সামনে পরিবেশন করা হয় বন্ধুপ্রতিম দুই দেশের জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনা। এরপরই জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। দ্বিপাক্ষিক এই বৈঠকে স্মরণ করা হয় জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের ইতিহাস। এ সময় বাংলাদেশের বাজেট সহায়তা ও রেল খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে $1.063 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। এ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গতকাল জাইকার প্রধানের সাথে আলোচনা হয়েছে। ডিপ সি ফিশিংয়ের একটা বিষয় আলোচনা এসেছে। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরও যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকে আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। এছাড়া সফরের তৃতীয় দিনে বিভিন্ন বৈঠকে জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক বিনিয়োগ এবং অন্যান্য সহযোগিতা সংক্রান্ত 6টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে দুই দেশ। বেলায়েত হোসাইন, এখন টোকিও, জাপান। মানুষের সমস্যা সমাধানের জন্য ব্যবসা করেছি, টাকা আদায়ের জন্য নয়। জাপানের সোকা বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি শেষে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, চাকরি না পেলে যোগ্যতা নেই এটা ভাবার কোনো কারণ নেই। এ সময় চিন্তার উপর গুরুত্ব দিতে শিক্ষার্থীদের পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। চিন্তার উপর গুরুত্ব না দিলে বাস্তবতার কাছে থেমে যেতে হবে বলেও জানান ডক্টর ইউনূস। So my orientation is, if I don't get a job, I'm useless. I'm a failure. I said, that's not true. You are born as an entrepreneur, as a creative person. It's the essence of human being is creativity. If you don't have creativity, you are nothing. Every single person is creativity. But we are so focused on pushing it down. No creativity, just follow the orders. জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলরের মনোনয়ন পাওয়া আমিনুল ইসলাম বুলবুলি হতে যাচ্ছেন পরবর্তী বিসিবি সভাপতি। কিছুক্ষণের মধ্যেই হতে যাওয়া জরুরি সভা শেষে ঘোষণা আসতে পারে এ নিয়ে। এদিকে নির্বাচিত সভাপতি না হওয়ায় ফারুক আহমেদের অপসারণের নিষেধাজ্ঞার শঙ্কায় পড়তে হবে না বলেও মনে করছেন বোর্ড পরিচালকরা। তবে সাবেক ক্রিকেটার রকিবুল হাসান বলেছেন, ক্রিকেট বোর্ডের এমন হস্তক্ষেপে আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে। শরীফ রওশনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মাত্র 9 মাসেই শেষ সভাপতি পদের জারিজুরি। বিসিবির সভাপতি দায়িত্ব পাওয়ার পর থেকে নানা আলোচনা আর সমালোচনায় ফারুক আহমেদের অধ্যায় শেষ। বোর্ডের 8 পরিচালকের অনাস্থা, সেই সাথে বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গেল রাতেই এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার পরিচালক পদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। একদিকে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল, অন্যদিকে নতুন কাউন্সিলর মনোনয়ন দেয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে।
গেল রাতে বিসিবির এক বৈঠকে সাবেক ক্রিকেটারের কাউন্সিলর হওয়ার বিষয়টি বিসিবি থেকে অনুমোদন দেওয়া হয়েছে বলে এখন টেলিভিশনকে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। এদিকে বিকেলেই বসছে বোর্ড সভা, যেখানে নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নাম প্রকাশ কেবলই সময়ের ব্যাপার। ফারুক আহমেদের অব্যাহতি আর কাউন্সিলর হওয়াতে আমিনুল ইসলামের সভাপতি হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক। তবে ফারুক আহমেদ পদত্যাগ না করায় এইভাবে অপসারণে আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার শঙ্কা থাকে বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। বোর্ড সভা এটা হবে না, এটা বোর্ড সভায় সিদ্ধান্ত হবে, নমিনেশন চাবে, একটা নির্বাচন কমিটি হবে। ক্রিকেট বোর্ড তো ইনডাইরেক্ট প্রেসিডেন্ট হয়, আগে ডাইরেক্টর হইতে হবে, কাউন্সিলর হয়ে, তারপরে ডাইরেক্টরের মধ্যে থেকে একজন প্রেসিডেন্ট হবে। একজন খালি হয়ে গেল, ফারুক একজন খালি আছে, তো এটার জন্য একজন সেকে করতে হয়, আমাদের আমিনুল ইসলাম বুলবুলকে করতে হয়। বুলবুলকে প্রথমে তাকে কাউন্সিলর বানাবে, কাউন্সিলর হয়ে গেল, তারপরে এনএসসি তাকে সরাসরি নমিনেট করার ক্ষমতা রাখে। বুলবুল কাউন্সিলর হয়ে গেল এবং বুলবুল বোর্ড প্রেসিডেন্ট হবে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির কয়েকজন পরিচালক স্পষ্টই জানিয়েছেন ফারুক আহমেদ নির্বাচিত সভাপতি না হওয়ায় নিষেধাজ্ঞার কোনো শঙ্কা নেই বিসিবির। শরীফ রওশন, এখন, ঢাকা। মিরপুরের বিসিবি কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী শরীফ রওশন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রওশন, বিসিবি পরিচালকরা উপস্থিত হয়েছেন কিনা বিসিবি কার্যালয়ে সেটি জানাবেন, পাশাপাশি কখন নাগাদ বৈঠক শুরু হতে পারে, কি তথ্য রয়েছে আপনার কাছে, সবশেষ খবরাখবর জানতে চাই। তন্ময়, আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ার পরেও কিন্তু বিসিবির পাড়া বেশ গরম, কারণ একটাই ঘোষণার অপেক্ষা যে বিসিবির বোর্ড সভাপতি, পরবর্তী যে সভাপতি আসলে কে হবেন সেটা জানার জন্য। যেহেতু গেল রাতে এনএসসির পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মনোনয়ন বাতিল করা হয়েছে ফারুক আহমেদের, এরপর থেকে আসলে কিন্তু বেশ সরগরম হয়ে গেছে বিসিবির পাড়া যে আসলে আমিনুল ইসলাম বুলবুল তিনি আসলে আমাদের বিসিবির পরবর্তী যে বোর্ড সভাপতি তিনি নিয়োগ পেতে যাচ্ছেন। এটা আসলে আজকে যে জরুরি বৈঠক আছে 4:30টায়, সেই বৈঠকের পরে আসলে আনুষ্ঠানিক ঘোষণা হবে। এখনও কিন্তু বৈঠকের 10 মিনিট সময় আছে শুরু হওয়ার। সেক্ষেত্রে আমরা একটু আগে দেখেছি যে বিসিবির যে সিও আছেন নিজামুদ্দিন চৌধুরী তিনি এসেছেন। এরপরে আসলে আমরা বোর্ড পরিচালককে দেখিনি, তবে এর আগে আসলে তারা বিসিবিতে উপস্থিত হয়েছেন। আমিনুল ইসলাম বুলবুল আসার কথা রয়েছে, তবে আমাদের ক্যামেরা চোখে তাকে আমরা ধরতে পারিনি। সেক্ষেত্রে আসলে তার সাথে কথা বলারও চেষ্টা করা হয়েছিল ফোনে। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী তার ভাষ্য মতে আসলে তিনি যেহেতু আইসিসির চুক্তিবদ্ধ কর্মকর্তা, সেক্ষেত্রে আসলে গেম ডেভেলপমেন্টের সাথে জড়িত আছেন অনেক দিন ধরেই। সেক্ষেত্রে আসলে তাকে পরবর্তী যে নির্বাচন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এরপরে আসলে নির্বাচন হওয়ার পরে এই অন্তর্বর্তীকালীন সময় তিনি নির্বাচন নিজের কাজ শেষ করে আসলে আবারও তিনি আইসিসির যে গেম ডেভেলপমেন্টের দায়িত্বে আছেন সেখানে বহাল হবেন। সেক্ষেত্রে আমরা এর আগে দুপুরবেলা ফারুক আহমেদের সাথেও কথা বলেছি। তিনি বলেছেন আসলে তিনি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে কোনো বিচার বা কোনো কিছু জানাননি, তবে তিনি আশা করছেন যেহেতু আইসিসি স্বাধীনভাবে কাজ করেন, সেক্ষেত্রে গণমাধ্যমের বিভিন্ন খবর যদি তদন্ত করে তারা কোনো দিক নির্দেশনা দিয়ে থাকেন বিসিবির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তিনি সেই বিচার বা সেই সিদ্ধান্তে আসলে সন্তুষ্ট থাকবেন। এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, পরবর্তী যে বোর্ড সভাপতি হবেন তিনি যাতে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে কাজ করতে পারেন সেই আশাও তিনি করেছেন ফারুক আহমেদ। তন্ময়, বিসিবি কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফ রওশন। এদিকে কোনো আইনি প্রক্রিয়ায় যাওয়ার কথা ভাবছেন না বলে এখন টেলিভিশনকে জানিয়েছেন সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহমেদ। আইসিসির কাছে অভিযোগ করার খবরটিকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। আগের কমিটির পরিচালকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন ফারুক আহমেদ। হয় কি একটা প্রোটোকল আছে ওদের, প্রপারলি নিউজটা হবে গিয়ে আইসিসি এই নিউজগুলো পিক করে যদি ওরা দেখে, আইসিসি এন্ড ফিফা এসব ব্যাপারে একটু কঠোর, ওরা দেখবে যে এখানে কোনো ব্যর্থ হয়েছে নাকি, ইন্টারফারেন্স হয়েছে। এটা আমার কোনো ব্যাপার নাই। এখানে আমি ডিরেক্টর ছিলাম সিলেক্টেড, বাট আমি কিন্তু বোর্ড পরিচালকরা যারা ইলেক্টেড হয়ে নির্বাচিত হয়ে এসছেন ওদের ভোটে কিন্তু আমি ইলেক্টেড হয়েছি অ্যাজ এ প্রেসিডেন্ট। অনাস্থাতে কোনো স্কোপ নাই কনস্টিটিউশনে। তারপরে অনাস্থা দিয়েছে, এই অনাস্থার কোনো স্কোপই নেই কনস্টিটিউশনে, আর 8 জনই দিয়েছে। তো আপনি বুঝেন এই আমার 7-8 মাসের টেনিয়রটা কেমন ছিল।
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বৃহস্পতিবার তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক। শুক্রবার দুপুর নাগাদ বৃষ্টি কিছুটা কমলেও জলাবদ্ধতার কবলে অনেক সড়ক। জলাবদ্ধতায় ঈদ কেন্দ্রিক বেচাকেনা কমেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে নিউ মার্কেট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তানজিম শাফিন। চলে যাচ্ছি শাফিনের কাছে। শাফিন, জলাবদ্ধতা কমানোর জন্য কোনো ধরনের ব্যবস্থা চোখে পড়েছে কিনা আপনার, এবং একই সঙ্গে জানাবেন যে আজ যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এবং সামনে ঈদ রয়েছে, ব্যবসায়ীদের স্বাভাবিকভাবে বেচাকেনা বেশি থাকে, ক্রেতা সমাগম কেমন দেখছেন এই বিপণী বিতানগুলোতে? প্রথমেই জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি এখন দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি টাঙ্গাইলেও তৎসংলগ্ন এলাকা অতিক্রম করছে, যার ফলে আমরা দেখেছি যার প্রভাবে দুপুর থেকে বৃষ্টি নেই বললেই চলে। তবে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা আমরা দেখতে পেয়েছি। যেমন মিরপুর রোডে আমরা আছি, ঢাকা কলেজের ঠিক বিপরীত দিকে মিরপুর রোডের যেই অংশটি, সেখানে গভীর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলা চলে। প্রায় 1 থেকে 1.5 ফুট পরিমাণ পানি জমে আছে রাস্তায়, এবং এরই মাঝে রয়েছে খানাখন্দ। তো যারা ঈদ কেন্দ্রিক কেনাকাটার জন্য আসছিলেন, তারা অনেকেই আসলে আসছিলেন যে দুপুরের পর থেকে যেহেতু বৃষ্টি কম রয়েছে, ঈদের মাত্র কয়েকদিন বাকি রয়েছে, তো সেই উপলক্ষে তারা এসেছিলেন। তবে আসার পরে অনেকেই বেশ ভোগান্তের মধ্যে পড়েছেন। যানবাহন সংকট থেকে শুরু করে আমরা দেখেছি বেশ কিছু যানবাহন বিকল পর্যন্ত হয়ে গেছে। এবং এই কিছুক্ষণ আগে যখন মাত্র আমরা লাইভে যুক্ত হলাম, এই সময় আমরা দেখতে পেলাম যে সিটি কর্পোরেশনের একদল পরিচ্ছন্নতা কর্মী তারা ড্রেজিং মেশিন নিয়ে এসেছে, তো যেখান থেকে তারা এই পানি অপসারণের চেষ্টা করছে বা শুরু করবে, এখনো এই পর্যায়ে আছে বলা চলে। তবে সেটি আসলে দিনব্যাপী না হওয়ার কারণে এই যে 4 থেকে 5 ঘন্টার জলাবদ্ধতা, যার ফলে নিউ মার্কেটের এই এলাকায় কিন্তু যানজটেরও সৃষ্টি হয়েছে, দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে বলা চলে। আজিমপুর থেকে শুরু করে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত যানবাহনের সারি, ধীরে ধীরে যানবাহন চলছে। এবং পাশাপাশি যারা পায়ে হেঁটে এসেছিলেন তারাও কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন। বিভিন্ন 2 চাকার 3 চাকার যানবাহনগুলো আমরা দেখেছি যে কোথাও কোথাও খাদে পড়ে সেগুলো উল্টে যাচ্ছে, কিংবা যাত্রীরা পড়ে যাচ্ছেন, দুর্ভোগে পড়ছেন। এ ধরনের চিত্র আমরা দেখতে পেয়েছি। গতকাল থেকে এখনো পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে ঢাকা 196 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। যদিও এমন বৃষ্টিপাতের ফলে যেই জলাবদ্ধতা থাকে নগরী জুড়ে, তেমনটা নয়। কিছুটা ব্যবস্থা আগে থেকে নেওয়া গেছে, যেহেতু আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। তবে মিরপুর রোডের এই অংশটি আমরা দেখছি যে জলাবদ্ধতায় জলমগ্ন হয়ে আছে। পুরো সড়কটি দেখে বোঝা যাচ্ছে না যে এর নিচে আসলে সড়ক কোথায় আছে। তো ঈদ কেন্দ্রিক কেনাকাটা এর মধ্যেও চলছে। নগরবাসী ভোগান্তি নিয়ে হলেও যেহেতু ঈদ খুব সন্নিকটে, তাই চাইছেন যে তাদের কেনাকাটা সেরে ফেলতে, যেহেতু আগামী শুক্রবারে অনেকেই তাদের যেই গন্তব্য আছে বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করবেন। তো তন্ময়, আমার কাছে এই ছিল সবশেষ। টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় বিঘ্ন ঘটছে রাজধানীর নিউ মার্কেট এলাকার ব্যবসা বাণিজ্যে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিম শাফিন। সাগরে গভীর নিম্নচাপ উপকূলীয় এলাকা অতিক্রম করলেও দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে। এরই মধ্যে পতেঙ্গায় সাগর তীরে পাথরে এসে পড়েছে 3টি জাহাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। এই 3টি জাহাজকে কখন কিভাবে ফিরিয়ে নেওয়া হবে সাগরে, এ ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, গতকাল থেকে মূলত টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে গভীর নিম্নচাপের প্রভাবে, এবং চট্টগ্রাম যেহেতু সমুদ্র উপকূল এলাকা, এখানে বৃষ্টিপাতের সাথে সমুদ্রের যেই উত্তাল ঢেউ কিংবা যেই এখানকার বিশাল অঞ্চল জুড়ে যে বেড়িবাঁধ, সেগুলো আসলে এই ধরনের পরিস্থিতিতে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে হুমকির মুখে পড়ে। আমরা দেখেছি যে গতকালই আনোয়ারা এবং বাঁশখালীর যে বেড়িবাঁধ, সেটি উপচে আসলে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। আজকে বাঁশখালীর বেশ কয়েকটি ইউনিয়নে পানি ঢুকেছে। আমরা এখন যেখানে আছি সেটি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র উপকূল। আপনি নিশ্চয়ই দেখছেন যে একটি জাহাজ, যেটি নোঙর ছিঁড়ে মূলত উত্তাল ঢেউয়ে, প্রবল ঢেউয়ে সেটি আশ্রে পড়েছে এসে একেবারে পতেঙ্গা চর ঘাট যেখানে রয়েছে সেই ঘাটে একেবারে পাথরের উপর এসে আশ্রে পড়ে। এবং একটি জাহাজের মূল্য এগুলো প্রায় 5 থেকে 7 কোটি টাকা। এবং চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে এরকম প্রায় অন্তত 1200টি লাইটার জাহাজ সারা দেশে খোলা পণ্য পরিবহন করে, বিশেষ করে গম, চিনি, তেল, কয়লা, পাথর
পাথর এই জাতীয় পণ্য নিয়ে যায় এবং উত্তাল পরিস্থিতি হওয়ায় এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। সাগর আমরা দেখছি যে বিশাল ঢেউ আসলে গর্জন করে তীরে এসে পড়ছে এবং অনেক মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে এই সাগরের এই ঢেউ এবং সচরাচর রেলপথে কিংবা সড়কপথে দুর্ঘটনা হয় কিন্তু নৌপথের এরকম দুর্ঘটনা হয়তো দেখা হয় না। সবাই এসেছেন এখানে সেই জাহাজটি দেখতে। একটি নয়, মূলত দুটি জাহাজ এখানে পতেঙ্গায় তীরে এসে আশ্রয় পড়েছে। আরেকটি জাহাজ চট্টগ্রামের আনোয়ারা উপকূলে, সেটিও তীরে এসে গতকাল আশ্রয় পড়ে এবং এই একটি জাহাজ যেটি খোলা পণ্য পরিবহন করতো এবং অপর যে জাহাজটি দেখতে পাচ্ছেন সেটি পরিবহন করতো এলপিজি গ্যাস এবং এটি প্রায় 20 কিলোমিটার দূরে থেকে ছিঁড়ে এসে আসলে এই পতেঙ্গা উপকূলে এসে আটকা পড়েছে। এই জাহাজটি পরিত্যক্ত একটি জাহাজ, এলপিজি জাহাজ, যেটি 2024 সালের শেষ নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনার কারণে পরিত্যক্ত হয়ে পড়ে। ফলে এটি শঙ্খ নদীর কূলে রাখা ছিল অনেক দূরে, সেখান থেকে এসে ছিঁড়ে পড়ে গেছে। এরকম প্রায় 1000 জাহাজ এখন বহির্নোঙরে অবস্থান করছে, যারা মূলত পণ্যবাহী এবং এখানে থাকা এক একটি জাহাজে প্রায় 18 থেকে 20 জন পর্যন্ত নাবিক থাকেন এবং তারা সবাই আসলে এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে আসলে তাদেরকে সাগরে থাকতে হয়, পণ্যের দেখাশোনা কিংবা জাহাজের দেখাশোনা করতে হয়। তো এই পরিস্থিতি আগামী আরও 2-1 দিন থাকবে এবং এই 2-1 দিন কিন্তু জাহাজের বার্থিং যেমন বন্ধ থাকবে, চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধ থাকবে। আর এই ধরনের জাহাজকে সচরাচর ডকইয়ার্ডে নিয়ে যাওয়া হয়, বিশেষ করে নারায়ণগঞ্জের দিকে, এবং সেখানে পরবর্তীতে মেরামত করে আবার সমুদ্রে ভাসানো হয়। তন্ময়। পতেঙ্গায় সাগর তীরে পাথরে এসে পড়েছে 3টি জাহাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসাইন চিয়াদ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে জোয়ারের পানির চাপে তমুজউদ্দিনের নির্মাণাধীন রিং বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছেন জেলা প্রশাসক। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলার তমুজউদ্দিন সুইচ গেট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ইমতিয়াজুর রহমান। চলে যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে কিছু জানালেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। আসলে গতকাল দুপুর 3টা নাগাদ আমার পিছনের এই সুইচ গেট নির্মাণের সময় যে রিং বেটি ছিল, রিং বেটিটি জোয়ারের চাপের কারণে কিন্তু পানির চাপের কারণে ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার পরবর্তী এই এলাকা প্লাবিত হয়েছে। গতকাল রাত অবধি থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে যে কার্যক্রম শুরু করেছে রিং বেটি মেরামত করার, আজকে দুপুর নাগাদ মেরামত সম্পন্ন হয়েছে। আজকে এই এলাকা যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কিন্তু ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান এসেছেন। আমরা কিছু না আগে দেখেছি তিনি প্রতিটি বাড়িতে গিয়েছেন, খোঁজখবর নিয়েছেন এবং তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, ভোলা জেলায় এখন পর্যন্ত প্রায় 1 থেকে 1,500 কাঁচা পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের জন্য বিভিন্ন ভোলা 7 উপজেলায় চাল বরাদ্দ করার কথাও কিন্তু তিনি জানিয়েছেন। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের নিরূপণ করার কার্যক্রম চলমান রয়েছে। ক্ষতিগ্রস্তদের নিরূপণ করা শেষ হওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই তাদের কাছে চাল বরাদ্দর কথাও কিন্তু তিনি জানিয়েছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, শুধু গতকালকে শুধু তজুমুদ্দিন নয়, লালমোহন, বরহানুদ্দিন এবং মনপুরার কিন্তু বেড়িবাঁধে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ক্ষতিগ্রস্ত এলাকায় প্লাবিত হওয়ার কারণে এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এছাড়াও কিন্তু চরপেশনের কুকরিমুকরি, ঢালচর, চরপাতিলা এই এলাকাগুলোর কিন্তু একরকম পানিতে প্লাবিত হয়ে যাওয়ার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনি আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের একটি টিম কিন্তু ভোলার যে সুইচ গেট এলাকা পরিদর্শন করছেন। তিনি এই পরিদর্শনকালে যে সকল ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ঈদুল আজহা উপলক্ষে জমতে শুরু করেছে ফেনীর গবাদি পশুর হাটগুলো। খামারগুলোতেও চলছে কোরবানির পশু পালনের ব্যস্ততা। এদিকে পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। ফেনীর গবাদি পশুর হাট ও বাজার নিয়ে বিস্তারিত জানাতে শহরতলির 5গাছিয়া বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সোলাইমান ডালিম। চলে যাচ্ছি তার কাছে। ডালিম, হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, ঈদুল আজহার আর সময় আছে 1 সপ্তাহ। আর এই সময়কে ঘিরে কিন্তু ফেনীর যে পশুর হাটগুলো রয়েছে সবগুলো পশুর হাটে কিন্তু আমরা দেখেছি যে আস্তে আস্তে করে জমতে শুরু করেছে। আমরা আজকে যে হাটটিতে আছি এটি ফেনী শহরতলির 5গাছিয়া বাজার। এটি ফেনীর সদরের একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারটিতে কোরবানির এই সময়টা ছাড়াও বছরের অন্যান্য সময়টিতেও পশুর বেচা কেনা হয় আমরা দেখেছি এবং হাটের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। গত সপ্তাহেও কিন্তু এই হাটে এই যে
গত যে হাটবার ছিল সেই হাটবারেও কিন্তু এই বাজারটিতে পশু বিক্রি হচ্ছে। আজকের বাজারেও কিন্তু বেশ কিছু পশু বিক্রি হচ্ছে এবং আরো কিছু পশু বিক্রি হবে বলে এই যে হাটের যারা কর্মরত আছেন, যারা বিক্রেতা এবং ক্রেতা আছেন তারা জানিয়েছেন। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গেল বছরের মতো পশুর যে দাম এবছরও ঠিক তেমনটি আছে, খুব বেশি দাম কিন্তু বাড়েনি। অপরদিকে আমরা কথা বলছি ক্রেতাদের সাথে, ক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আরো এক সপ্তাহ সময় আছে, তারা কিন্তু পশু এখনই কিনবেন তারা দেখতে এসছেন। তবে দামের যে বিষয়টি সেটি দামের বিষয়ে তারা কিছুটা অস্বস্তি বোধ করছেন, দাম কিছুটা বেশি বলে তারা মনে করছেন। আমরা কথা বলেছি ফেনীর যে কর্মরত ডিজিবির সদস্য রয়েছে তাদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফেনীর যে 126 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে এই সীমান্ত এলাকা দিয়ে কিন্তু অন্যান্য বছর কিন্তু পশুর যে চোরাচালান, পশুর যে প্রবেশ সেটি হয়ে থাকে। এবছরও সেটি যাতে না হয় সেই বিষয়টি তারা দেখভাল করছেন এবং সীমান্ত এলাকায় তারা নজরদারি বাড়িয়েছেন। বিজেপির ফেনী 4 বিজেপির যে অধিনায়ক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি এই গত 3 মাসে 1 কোটি টাকার বেশি গবাদি পশু তারা কিন্তু এই সীমান্ত দিয়ে আটক করেছে। সর্বোপরি যে হাটগুলো ছাড়াও কিন্তু খামারগুলোতেও চাষিরা গবাদি পশু লালন পালন করছেন কোরবানিকে ঘিরে। এই ছিল ফেনীর পাঁচগাছিয়া বাজার থেকে আমাদের কাছে আজকের ফেনীর পশুর বাজারের খবরের সর্বশেষ। টানা বৃষ্টিতে রাজধানীর কারওয়ান বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়, দুর্ভোগ পোহাতে হয়েছে ক্রেতা বিক্রেতাকে। পানিতে নষ্ট হয়েছে অনেক পণ্য, যা নিরাপদে সরিয়ে রাখার চেষ্টা করেছেন দোকানিরা। বিক্রেতারা বলছেন বৃষ্টি অব্যাহত থাকলে দাম বাড়তে পারে সবজির বাজারে। সাপ্তাহিক ছুটির দিন হলেও বৈরী আবহাওয়ায় ক্রেতা উপস্থিতি ছিল কম, তবে বাজারেও সবজির পর্যাপ্ত সরবরাহ ছিল। দু একটি ছাড়া বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার কমে। বৃষ্টির মধ্যে বাজারে দেশি ও চাষের বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হচ্ছে গত সপ্তাহের মতো দামেই। সেই সাথে গরু ও খাসির মাংসের দামও অপরিবর্তিত রয়েছে। বাসায় লেগে গেছে পানি, এত কম পানি, অনপানি জমা রয়েছে। কারণ বাজারের মতো জায়গায় এরকম সমস্যা আসলে জনসাধারণ অনেক দুর্ভোগে মনে হয়। বর্তমান বাজারে যে সমস্ত মালামাল আছে এগুলোর দাম অনেক কম, প্রত্যেকটা কেজি প্রতিতে 10 টাকা কম। যেরকম উস্তা বেচছি 40 টাকা, এনকা 30 টাকা বেচতে পারছে। একটা হলো কারেন্ট আর একটা হলো হাইব্রিড, একটা হলো মানিকগঞ্জের জিয়া মরিচ, একই দাম 40 টাকা করে বিক্রি করতেছি আমরা। সাপ্তাহিক ছুটির দিন হলেও বৈরী আবহাওয়ায় ক্রেতা সংকটে কমেছে সবজি ও মুরগির দাম, তবে দাম বেড়েছে মাছের বাজারে। কোরবানির ঈদ ঘিরে এখন মশলার চাহিদা তেমন না থাকলেও বেড়েছে এলাচের দাম। ঈদুল আজহার আগে চট্টগ্রামের বিভিন্ন মশলা ও তেলের দাম সহনীয় পর্যায়ে থাকলেও বেড়েছে এলাচের দাম, তবে আশানুরূপ বিক্রি নেই মশলার। সিলেটে মুরগির দাম কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। গরুর মাংসের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা বাড়লেও অপরিবর্তিত রয়েছে খাসির মাংসের দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা দরে। দাম কমেছে সোনালী কক এবং লেয়ার মুরগির। তবে বৈরী আবহাওয়ায় দাম বাড়তি মাছের বাজারে। বরিশালের পাইকারি বাজারে অর্ধেকে নেমেছে সবজির দাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্রেতার সমাগম না থাকায় সবজির দাম কিছুটা কমেছে। চাঁপাইনবাবগঞ্জের কেজিতে 100 টাকা পর্যন্ত দাম কমেছে সোনালী মুরগির। ফেডারেল আদালতের স্থগিতাদেশের একদিন পর বিশ্বব্যাপী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কারোপ সাময়িকভাবে বহাল রাখলেন মার্কিন আপিল আদালত। হোয়াইট হাউসের অর্থ উপদেষ্টার দাবি, 3 দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হবার পথে রয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্কারোপের কারণে বিশ্বজুড়ে আর্থিক ক্ষতি 3000 থেকে 4000 কোটি ডলার ছাড়িয়েছে বলে দাবি রয়টার্সের। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ ইস্যুতে যোগ হলো নতুন অধ্যায়। ফেডারেল আদালতের স্থগিতাদেশের একদিন পর বিশ্বব্যাপী মার্কিন শুল্কারোপ বহাল রাখল দেশটির আপিল আদালত। যদিও আপিলের পরিপ্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্তটি বহাল রাখা হয়েছে সাময়িকভাবে। এ সময় আইনি লড়াইয়ের পাশাপাশি আমদানি শুল্ক আদায় করতে পারবে যুক্তরাষ্ট্র। মামলার পরবর্তী শুনানি আগামী 5 জুন নির্ধারণ করা হয়েছে। আদালতের সিদ্ধান্তের কিছুক্ষণ বাদেই হোয়াইট হাউসের উপদেষ্টা জানান, 3 দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবার পথে। অন্যদিকে অর্থমন্ত্রীর দাবি, চীনের সঙ্গে সমঝোতা কিছুটা স্থবির হয়ে পড়লেও আলোচনা এগিয়েছে জাপান ও ইউর সঙ্গে। I would say that they are a bit stalled
I believe that we will be having more talks with them in the next few weeks, and I believe we may at some point have a call between the president and party chair Xi. I saw last week, at the end of the week, 3 that were basically ready for the president's decision. I don't know if people have had that conversation with him yet, but yes, there are many deals coming, and there were 3 that are basically look like they're done. এর আগে শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন থেকে মিলেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। বিচারকদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগ তুলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র। অন্যদিকে বাণিজ্য উপদেষ্টা জানান, আদালতের সিদ্ধান্ত বিপক্ষে গেলেও শুল্ক আদায়ের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। There's no plan B, it's plan A. Okay? Plan A encompasses all strategic options, and when we move forward, we had a full view of what the battlefield looks like. We are not naive about rogue justices in the judiciary. The courts should have no role here. There is a troubling and dangerous trend of unelected judges inserting themselves into the presidential decision-making process. America cannot function if President Trump, or any other president for that matter, has their sensitive diplomatic or trade negotiations railroaded by activist judges. এদিকে চীনের দাবি, শুল্ক যুদ্ধে কোনো পক্ষই জয়ী হতে পারবে না। তাই মার্কিন প্রশাসনকে শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে শি জিনপিং সরকার। রয়টার্সের প্রতিবেদন বলছে, মার্কিন শুল্ক আরোপের কারণে বিশ্বজুড়ে আর্থিক ক্ষতি ছাড়িয়েছে $3,400 কোটি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। গাজায় যুদ্ধবিরতির নতুন মার্কিন প্রস্তাবে ইসরায়েল সম্মতি জানালেও তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের জ্যেষ্ঠ নেতার পক্ষ থেকে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের প্রস্তাবে হামাসের মূল দাবিগুলো অনুপস্থিত। নেই যুদ্ধ শেষ করার কোনো উদ্যোগও। যুদ্ধবিরতির প্রস্তাব অনুযায়ী ইসরায়েলের দাবি 2 মাসের যুদ্ধবিরতির মধ্যে হামাসকে 10 জীবিত ইসরায়েলি বন্দীকে স্থানান্তর করতে হবে, সঙ্গে ফিরিয়ে দিতে হবে 18 ইসরায়েলি বন্দীর মরদেহ। বিনিময়ে ইসরায়েল ফিরিয়ে দেবে কারাগারে বন্দী ফিলিস্তিনিদের। হামাস বলছে, এই প্রস্তাবে আগ্রাসন আর ক্ষুধামুক্ত হবে না উপত্যকা। শুক্রবার বা শনিবার এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে হামাস। এই ছিল এখন বিকেলের আয়োজনে। যাবার আগে জানাতে চাই, সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।